আসসালামু আলাইকুম সবাই। এই ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ২য় অধ্যায় ভেক্টরের প্রধান সূত্র এবং বেসিক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ভেক্টর রাশি নিয়ে। ভেক্টর রাশিতে সাধারণত দুটো জিনিস থাকে, একটি হচ্ছে মান এবং একটি হচ্ছে দিক। এই দুটো বিষয় নিয়ে ভেক্টর রাশি গঠিত। যেমন বলের মান থাকবে এবং দিক থাকবে, তেমনি এমন অনেক ভেক্টর রাশি হচ্ছে বেগ, সরণ, ত্বরণ। তারপর আসি আমরা একটি নির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা পয়েন্টের অবস্থান ভেক্টর কিভাবে নির্দেশ করে। এটার জন্য আমরা দেখি অবস্থান ভেক্টর। একটি স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দু আছে, এই বিন্দুটা আমরা মূল বিন্দুর সাপেক্ষে ধরলাম এটা হচ্ছে পি, মূল বিন্দু হচ্ছে ও, তাহলে ওপি দ্বারা আমরা পি এর অবস্থানটা প্রকাশ করছি। সুতরাং ওপি হচ্ছে পি এর অবস্থান ভেক্টর, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু পি এর অবস্থান ওপি দ্বারা প্রকাশ পেয়েছে, তাই ওপি হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি যে বিন্দুর সাপেক্ষে মানে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টরের পরে আসে আমরা সরণ ভেক্টর। ধরলাম কোনো একটা বস্তু পি অবস্থানে আছে, পি অবস্থান থেকে সে কিউ অবস্থানে সরে এসেছে, তাহলে ওপি হচ্ছে তার আদি অবস্থান ভেক্টর এবং ও কিউ হচ্ছে তার শেষ অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ হচ্ছে তার সরণ, অর্থাৎ সে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে গেছে, তাহলে পি কিউ সরণ হবে তার শেষ অবস্থান ও কিউ এর অবস্থান ভেক্টর বিয়োগ ওপি এর অবস্থান ভেক্টর। তারপর আসি আমরা একক ভেক্টর নিয়ে। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান একক, অর্থাৎ দিক থাকবে এবং মান হবে এক এক, সেটাই হচ্ছে একক ভেক্টর। আমরা কিভাবে বের করব? তো ধরলাম এ একটি ভেক্টর এবং এ ভেক্টরের মান এবং দিক আছে, তাহলে এর মানকে যদি আমরা ভাগ করি তাহলে থাকবে শুধু দিক, তাহলে এ এর একক ভেক্টর আমরা পেয়ে যাব। তাহলে এ ভেক্টরের মান যদি হয় এ, তাহলে এ বরাবর একক ভেক্টর হবে এ ডিভাইডেড বাই এ এর মান। কোন একটা ভেক্টরের দিকে একক ভেক্টর হচ্ছে ভেক্টর রাশি ডিভাইডেড বাই তার মান। সাধারণত স্থানাঙ্ক ব্যবস্থায় একক ভেক্টর যদি আমরা এক্স অক্ষ বরাবর হয়, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। অর্থাৎ আমরা কোনো একটি ভেক্টর যদি এক্স অক্ষ বরাবর হয় এবং তার মান হয় হচ্ছে এক্স অক্ষ বরাবর তার উপাংশ যদি হয় 5, তাহলে সেটাকে আমরা লিখব 5i। যদি একটা ভেক্টর ওয়াই অক্ষ বরাবর হয় এবং তার মান হয় 5, তাহলে আমরা বলবো 5j। আর জেড অক্ষ বরাবর হলে আমরা বলবো 5 অক্ষ হলে আমরা বলবো 5k। ধরলাম কোনো একটি স্থানাঙ্ক ব্যবস্থায় পি একটি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে ওপি অবস্থান ভেক্টর হবে এক্স আই প্লাস ওয়াই জে। এখন ওপি এর মান হবে তাহলে √x² প্লাস y², অর্থাৎ ভেক্টরের মান আমরা কিভাবে বের করতে হয় তা পারলাম। এখন যদি এক্স ওয়াই এর স্থানে পি বিন্দুর স্থানাঙ্ক যদি 2, 3 হয়, তাহলে ওপি অবস্থান ভেক্টর ইকুয়াল টু 2i প্লাস 3j, তাহলে ওপি এর মান হবে2² প্লাস 3²। এখন
এর সাথে আমরা একটা ম্যাথ করতে পারি যে ওপি বরাবর বা সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ ওপি বরাবর বা সমান্তরালে, তাহলে ওপি বরাবর এবং সমান্তরালে এটা কিন্তু একই কথা, একক ভেক্টর নির্ণয় করো। এখন আমরা ওপি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে 2i প্লাস 3j, এখান থেকে আমরা জানি। তাহলে ওপি এর মানও আমরা জানি √2² প্লাস 3²। তাহলে ওপি বরাবর একক ভেক্টর হবে হচ্ছে ওপি ভেক্টর ডিভাইডেড বাই ওপি ভেক্টরের মান। তাহলে 2i প্লাস 3j ডিভাইডেড বাই √2² প্লাস 3² √13 2i প্লাস 3j। তাহলে এতক্ষণ আমরা কয়েকটা জিনিস শিখলাম, যে অবস্থান ভেক্টর কি, ভেক্টরের মান নির্ণয় কিভাবে করতে হয়, একক ভেক্টর কি এবং একক ভেক্টর নির্ণয়, তারপর কোন ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয়। এখন আমরা আলোচনা করব ভেক্টরের যোগ এবং বিয়োগ। ভেক্টরের যোগ করার জন্য সাধারণত 5টি সূত্র আছে। সেটা হচ্ছে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র। সাধারণত সামান্তরিক সূত্রটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে, তাই আমরা এই সামান্তরিক সূত্রটা নিয়ে আলোচনা করব। সাধারণ ত্রিভুজ, বহুভুজ এবং উপাংশ সূত্রটা নিয়েও আমরা অনেক আলোচনা করব। তবে এই 3টা সূত্র জাস্ট আমরা বই থেকে পড়ে নিই। তাহলে আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে যদি এটা একটা সামান্তরিক হয়, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তো এইটা একটা সামান্তরিক, এবং সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে এই একটা সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু, অর্থাৎ এ বি সি ডি। তাহলে এডি একটি সন্নিহিত বাহু এবং এবি একটি সন্নিহিত বাহু। তাহলে এবি সন্নিহিত বাহু দ্বারা ধরলাম আমরা পি ভেক্টর ক্রিয়া করছে, এবং এডি সন্নিহিত বাহু দ্বারা কিউ ভেক্টর ক্রিয়া করছে। তাহলে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা পি এবং কিউ ভেক্টর যদি ক্রিয়া করে, তাহলে তাদের কর্ণ হবে, ওই সামান্তরিকের কর্ণ হবে পি এবং ভেক্টরের যোগফল বা লব্ধি। অর্থাৎ লব্ধি যদি আর হয়, আর হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, লব্ধি যদি আর হয় তাহলে আর ইজ ইকুয়াল টু হবে পি প্লাস কিউ। আবার বলি যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু তারা ধরলাম আলফা কোণে ক্রিয়া করতেছে, তাহলে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটি ভেক্টর ক্রিয়া করে, তাহলে ওই সামান্তরিকের কর্ণই হবে ওই ভেক্টরের লব। তাহলে এই লব্ধি সূত্রটা আমরা সরাসরি ব্যবহার করি, যেহেতু আমরা এই ভিডিওতে কোনো প্রমাণ করব না। তাহলে ওই লব্ধির মান আর ইজ ইকুয়াল টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা এবং পরে √। এখানে পি এবং কিউ হচ্ছে এই দুইটা ভেক্টরের মান, এবং আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, এবং পি এবং কিউ এই দুইটা রেখা বরাবর দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে। তাহলে পি এবং কিউ হচ্ছে এই দুইটা ভেক্টরের মান, এবং আলফা হচ্ছে
তাদের মধ্যবর্তী কোণ, এবং ধরলাম আর হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, যেটা পি বিন্দুর সাথে থিতা কোণ উৎপন্ন করতেছে। তাহলে আমরা বলবো ট্যান থিতা, অর্থাৎ লব্ধি ভেক্টরের দিক ট্যান থিতা ইকুয়াল টু হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে সে থাকবে একা। এটা মনে রাখার উপায় যে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করবে থিতা, সে থাকবে একা, এবং যার সাথে কোণ উৎপন্ন করবে না তার উপরে হবে কিউ সাইন আলফা এবং কিউ নিচে হবে কিউ কস আলফা। এখানে আলফা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এই দুইটা দিয়ে আমরা সাধারণত লব্ধি নির্ণয় করি। তাহলে আমরা দুইটা ভেক্টরের লব্ধির সূত্র জানলাম, অর্থাৎ পি এবং কিউ বরাবর দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে এবং তাদের লব্ধি যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা, এবং আলফা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এবং লব্ধির দিক থিতা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। এখানে থিতা হচ্ছে আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তাহলে এই রিলেটেড আমরা একটা সমস্যার সমাধান করি। ধরলাম এ বি বরাবর একটি বল হচ্ছে 2 নিউটন এবং এসি বরাবর হচ্ছে 3 নিউটন, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তাদের লব্ধির মান কত? এখন লব্ধি আর ইকুয়াল টু হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে দাঁড়ায় 4.83 নিউটন। অর্থাৎ 2 নিউটন এবং 3 নিউটন বল যদি পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হবে 4.83 নিউটন। এখন তাদের দিক tan থিটা ইজ ইকুয়াল টু হবে, যদি থিতা 2 নিউটন বলের সাথে কাজ করে তাহলে 2 হবে নিচে প্লাস 3 cos 30 ডিগ্রি 3 sin 30 ডিগ্রি, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু হচ্ছে 0.326, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 1 0.326, অর্থাৎ 18.067। এখন আমরা কিছু বিশেষ ক্ষেত্র দেখি। বিশেষ ক্ষেত্র হচ্ছে যদি দুইটি ভেক্টর পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি আর ইকুয়াল টু হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 90 ডিগ্রি। এখন আমরা জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাই এই পুরো অংশটি হয়ে যাবে 0 এবং রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে যদি তারা পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। এখন দেখি যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তাহলে কি হয়। ধরলাম পি এবং কিউ দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, তাহলে তাদের থিটা ইজ ইকুয়াল টু হবে 0 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 0 ডিগ্রি। আমরা জানি কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে হয় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এখন এটা আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার রুট ওভার, অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, এবং এইটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ
দুইটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান হয় সর্বোচ্চ। এখন যদি তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে কি হয়? যদি ভেক্টর দুইটা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আর ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি এটার মান হচ্ছে -1। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq রুট ওভার। তাহলে এটা আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার এবং রুট ওভার। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস কিউ এবং এইটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। তাহলে আর মিনিমাম ইকুয়াল টু হবে পি মাইনাস কিউ। তাহলে এখানে আমরা জানতে পারলাম আর ম্যাক্স ইকুয়াল টু পি প্লাস কিউ যখন ভেক্টর দুইটা পরস্পর একই দিকে ক্রিয়া করে। আর মিনিমাম ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস কিউ যখন ভেক্টর দুটো পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে। এবং যদি ভেক্টর দুটো পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে তাদের রেজাল্ট্যান্ট হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ। এখন আমরা দেখব উপাংশের সূত্র, অর্থাৎ একটি ভেক্টরকে দুইটি উপাংশে কিভাবে ভাগ করা যায়। ধরলাম আর একটি ভেক্টর যাকে আমি দুটি লম্ব উপাংশে ভাগ করলাম, একটি হচ্ছে এক্স একটি হচ্ছে ওয়াই এবং এক্স অক্ষের সাথে সে থিতা কোণ উৎপন্ন করল। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিতা এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিতা। এই উপাংশের সূত্রের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যার সাথে কোণ উৎপন্ন করবে সে হচ্ছে আনুভূমিক উপাংশ এবং যার সাথে কোণ উৎপন্ন করবে না সে হচ্ছে উলম্ব উপাংশ। এখন পর্যন্ত আমরা লব্ধির সূত্র, উপাংশের সূত্র পড়লাম এবং এই সূত্রগুলো থেকে যে ম্যাথগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে নৌকা, নদী, সাঁতারের অঙ্কগুলো আসে এবং আরেক টাইপের অঙ্ক আসে সেটা হচ্ছে ছাতার অঙ্ক, ছাতার এবং বৃষ্টির অঙ্ক। তাহলে এই দুইটা টপিকের যে মেইন সূত্রগুলো যেগুলো আসলে দিয়ে আমরা সহজে অঙ্কগুলো করতে পারি সেই অঙ্কগুলো আমরা শিখব। প্রথমে আমরা শিখব নদী এবং নৌকার অঙ্ক। তাহলে নদী এবং নৌকার অঙ্কের ক্ষেত্রে সাধারণত এই অঙ্কগুলো নদী এবং সাঁতারুর অঙ্কের মধ্যেও হয়। একজন সাঁতারু নদী পার হতে চায় অথবা একটি নৌকা নদী পার হতে চায়। তাহলে নদী এবং নৌকার অঙ্কে যে অঙ্কগুলো থাকে সেটা হচ্ছে যে একটা নদী থাকে এবং নদীর এই পাড় থেকে এই পাড়ে আমাকে পৌঁছাতে হবে নৌকা বেয়ে। তাহলে সমস্যাগুলো সাধারণত দুইটা অংশে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার, হওয়া, অর্থাৎ আমি এখান থেকে রওনা দিয়ে আমি এখানেই পৌঁছাবো, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া। আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া। এখন প্রথমে আমরা সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে গেলে কি করতে হয় সেটা কি খেয়াল করব। সর্বনিম্ন দূরত্বে নদী পার। এখন আমরা সর্বনিম্ন দূরত্বে নদী পার কিভাবে হতে হয় সেটা আমরা দেখব। তাহলে ধরলাম
যে এই একটা নদী এবং নদীর স্রোত হচ্ছে ভিসি, এই বরাবর যাচ্ছে। কারণ আমরা যদি এখান থেকে গিয়ে এখানে পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই দিকে রওনা দিতে হবে এবং ধরলাম স্রোতের সাথে আলফা কোণে রওনা দিতে হচ্ছে এবং নৌকার বেগ হচ্ছে ভিবি, অর্থাৎ ভিবি হচ্ছে নৌকার বেগ এবং ভিসি হচ্ছে স্রোতের বেগ এবং ভিসি হচ্ছে স্রোতের বেগ এবং আমরা আলফা কোণে রওনা দিলাম। তাহলে আলফা হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস ভিসি ডিভাইডেড বাই ভিভি। এটা হচ্ছে একটা শর্টকাট সূত্র যে আলফা অর্থাৎ কোন দিকে আমাদেরকে রওনা দিতে হবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস ভিসি ডিভাইডেড বাই ভিভি এবং সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য যে সময়টা লাগবে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা। এখানে ডি হচ্ছে নদীর প্রস্থ এবং নদী পার হওয়ার জন্য বেগ, নদী পারাপারের বেগ, তা সে যে বেগে নদীটা পার হবে সেটা হচ্ছে ভি আর ইজ ইকুয়াল টু ভিবি সাইন আলফা। তাহলে এই তিনটা সূত্র জানলে আমরা মোটামুটি কোন দিকে রওনা দিতে হয় এবং কত সময় লাগবে এবং নদী পারাপারের বেগ আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এই রিলেটেড আমরা একটা ম্যাথ দেখি যে ধরি যে স্রোতের বেগ ভিসি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ ভিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। মানে প্রশ্নটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব অর্থাৎ এ পার থেকে ঠিক ও পার। তাহলে এই প্রশ্ন তিনভাবে আসতে পারে যে সরাসরি বিপরীত পাশে রওনা দিতে, বিপরীত পাশে পৌঁছাতে সর্বনিম্ন দূরত্ব অতিক্রমে ঠিক অপর পাড়ে পৌঁছাতে। তাহলে এই তিনটা প্রশ্ন আমাদের আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব যে একটা নদীর স্রোত হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার এবং সে রওনা দিয়েছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে সে কোন দিকে রওনা দিবে, অর্থাৎ স্রোতের থেকে কোন দিকে রওনা দিতে হবে, আলফা আমাদের বের করতে হবে। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 6, অর্থাৎ cos ইনভার্স 1 মাইনাস হাফ এবং cos ইনভার্স 1 মাইনাস হাফ এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তাকে স্রোতের সাথে 120 ডিগ্রি করে রওনা দিতে হবে। তাহলে তার কত সময় লাগবে? টি ইজ ইকুয়াল টু সময়, টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ভিবি সাইন আলফা। ধরলাম নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার। তাহলে ডি হচ্ছে 3 কিলোমিটার ডিভাইডেড বাই 6 সাইন 120 ডিগ্রি, অর্থাৎ 0.577 আওয়ার এই সময় লাগবে। যেহেতু আমরা এখানে সব কিলোমিটার পার আওয়ার নিয়েছি সুতরাং এখানে সময়ের একক আওয়ারে বেরোবে। তারপর আমরা দেখব যে সর্বনিম্ন সময় নদী পার হতে কত সময়। এখন সর্বনিম্ন সময়ে নদী পার হতে হলে আমাদেরকে কোন দিকে রওনা দিতে হবে সেটা একটু জানতে হবে। এখন আমরা জানি নদী পার হতে সময় টি ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ভিভি সাইন আলফা। এখন ভিভি এবং ডি এর মধ্যে ডি হচ্ছে নদীর প্রস্থ এবং ভিবি হচ্ছে নৌকার বেগ। তাহলে টি অবশ্যই নির্ভর করবে সাইন আলফার উপর, অর্থাৎ টি ইজ প্রপোর্শনাল টু 1 বাই সাইন আলফা। এখন
সাইন আলফা যত বেশি হবে টি এর মান তত কম হবে। এখন সাইন আলফা এর সর্বোচ্চ মান হচ্ছে আমরা জানি 1। এখন সাইন আলফা যদি 1 হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। সর্বনিম্ন টি মিনিমাম, সর্বনিম্ন সময় নদী পার হতে হলে অবশ্যই আমাদেরকে আলফা ইজ ইকুয়াল টু হইতে হবে 90 ডিগ্রি। সরাসরি যদি সে অপর পাড়ের দিকে রওনা দেয়, অর্থাৎ এখান থেকে রওনা দিয়ে সে যদি সরাসরি এই দিকে রওনা দেয় তাহলে হয়তো এই দিকে কোনো একটা জায়গায় পৌঁছাবে, কিন্তু সে সর্বনিম্ন সময়ে নদী পার হবে। এখন আমরা সর্বনিম্ন সময়ে নদী পার হওয়ার ক্ষেত্রে সূত্রগুলো একটু খেয়াল করব। টি ইকুয়াল টু হবে অবশ্যই ডি ডিভাইডেড বাই ভিবি, কারণ সাইন আলফা ইকুয়াল টু হয়ে যাবে 1 এবং আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ সর্বনিম্ন সময় নদী পার হতে হলে অবশ্যই আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, কারণ সরাসরি অপর পাড়ের দিকে রওনা দিবে সে। আমরা জানি ভিসি হচ্ছে স্রোতের বেগ এবং এই বরাবর ভিবি হচ্ছে নৌকার বেগ। তাহলে তার লব্ধি হবে, অর্থাৎ সে যে বেগে যাবে লব্ধি বেগ ভি আর ইকুয়াল টু হবে রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এবং সে ঠিক অপর পাড় থেকে কত দূরে পৌঁছাবে, অর্থাৎ আমি এখান থেকে এখান পর্যন্ত রওনা দিব, কিন্তু আমি তো আর এখানে পৌঁছাবো না, আমি একটু বাঁকা হয়ে এই জায়গায় পৌঁছাবো। তাহলে এই দূরত্বটা কত? ধরলাম এই দূরত্বটা হচ্ছে ডিএক্স। এই দূরত্ব বের করার জন্য আমাদের এই বরাবর অর্থাৎ এই বেগের উপাংশটা বের করতে হবে এই দিকে। তাহলে এই বরাবর উপাংশ হচ্ছে ভিবি কস আলফা প্লাস ভিসি, অর্থাৎ এই বরাবর স্রোতের বেগ যোগ ভিবি এর এই বরাবর উপাংশ। তাহলে ভিবি কস 90 ডিগ্রি প্লাস ভিসি, আমরা জানি কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে শুধুমাত্র ভিসি, অর্থাৎ এই বরাবর শুধু ভিসি কাজ করবে, মানে স্রোতটা তাকে এইদিকে নিয়ে যাবে। তার মানে এই বরাবর অতিক্রান্ত দূরত্বের জন্য আমার শুধু স্রোতের বেগই কাজে লাগবে। তাহলে ডি এক্স ইজ ইকুয়াল টু হবে ভিসি ইন্টু টি, অর্থাৎ দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে আমরা সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে যে সূত্রগুলো পেলাম সেটা সময় হবে হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই ভিবি এবং আনুভূমিক বরাবর দূরত্ব বা অপর পাড় থেকে দূরত্ব ডি এক্স ইজ ইকুয়াল টু হবে ভিসি ইন্টু টি, অর্থাৎ স্রোতের বেগ ইন্টু সময়, এবং লব্ধি বেগ হবে ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এবার আমরা এই সূত্রগুলো দিয়ে একটা সমস্যা সমাধান করতে পারি যে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর পাড় থেকে অন্য পাড়ের দিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিলে একজন মাঝি সর্বনিম্ন কত সময়ে নদী পার হতে পারবে। অর্থাৎ ধরলাম 10 কিলোমিটার হচ্ছে নদীর প্রস্থ, একজন মাঝি 5 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিয়েছে, অর্থাৎ 5 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিয়ে সর্বনিম্ন কত সময় নদী পার হবে। আমরা জানি সর্বনিম্ন সময় নদী পার হওয়ার জন্য স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হয়, অর্থাৎ সরাসরি অপর পাড়ের দিকে রওনা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং সময় টি ইকুয়াল টু হচ্ছে ডি ডিভাইডেড বাই ভিবি, অর্থাৎ 10 কিলোমিটার ডিভাইডেড বাই 5 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু হচ্ছে 2 আওয়ার, অর্থাৎ 2 ঘন্টা লাগবে তার নদীটা পার হতে। বলছে যে তিনি কোথায় পৌঁছাবেন, অর্থাৎ তিনি যদি সরাসরি এই বরাবর রওনা দেন তাহলে এখানে পৌঁছাবেন না, স্রোতের কারণে তাকে একটু ঠেলে যেতে হবে। এই কারণে ধরলাম যে এই ডিএক্স দূরত্বে, মানে অপর পাড় থেকে ডিএক্স দূরত্বে উনি পার হবে। আমরা জানি ডিএক্স ইজ ইকুয়াল টু ভিসি ইন্টু টি। এখন ভিসি হচ্ছে স্রোতের বেগ, স্রোতের বেগটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার এবং সময় হচ্ছে 2 আওয়ার, অর্থাৎ 4 কিলোমিটার, অর্থাৎ এই বরাবর 4 কিলোমিটার।
তারপর আরও এমন প্রশ্ন আসতে পারে যে তার এই বরাবর যে গেল সেখানে লব্ধি বেগ কত। তাহলে ভি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভিসি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4 প্লাস 25 মানে রুট ওভার 29। লব্ধির সূত্র থেকে আরও যে ম্যাথ আসে সেটা হচ্ছে বৃষ্টি এবং সাইকেলের অঙ্ক। তো সাইকেলের অঙ্কে সাধারণত 3টা ক্যাটাগরি থাকে। যখন বায়ুহীন থাকে, অর্থাৎ কোনো বায়ু বইছে না, সেক্ষেত্রে সাইকেল ধরলাম, সাইকেলের বেগ হচ্ছে ভিসি এবং বৃষ্টি পড়ছে হচ্ছে ভি আর। তাহলে প্রকৃতপক্ষে বৃষ্টি কোন দিকে পড়বে সেটা জানার সূত্র হচ্ছে tan থিটা ইকুয়াল টু ভিসি ডিভাইডেড বাই ভি আর। এখন মনে রাখতে হবে যে কোন কার সাথে উৎপন্ন করছে। যদি বৃষ্টি ধরলাম থিতা কোণে পড়ছে, অর্থাৎ বৃষ্টির দিকের সাথে থিতা কোণে পড়ছে, তাহলে বৃষ্টির বেগ থাকবে হচ্ছে নিচে। অঙ্কের মধ্যে কখনো কখনো থাকে যে অনুভূমিকের সাথে কত কোণ উৎপন্ন করছে, সেই ক্ষেত্রে অনুভূমিকের সাথে হলে tan থিটা ইকুয়াল টু ভি আর ডিভাইডেড বাই ভি সি, অর্থাৎ অনুভূমিকের সাথে কত কোণে বৃষ্টি পড়ছে, সেই ক্ষেত্রে তখন আমরা এই থিতাটা বের করব। এখন যদি বৃষ্টির সাথে সাথে বাতাসও বয় তখন কি হবে, সেক্ষেত্রে সাধারণত দুইভাবে আসতে পারে। সেটা হচ্ছে সাইকেলের দিকে, অর্থাৎ সাইকেল যদি এদিকে যায় তাহলে বাতাসও বইছে হচ্ছে এই দিকে, অর্থাৎ ভি এয়ারের ফ্লো হচ্ছে এইদিকে, সাইকেলের বেগ হচ্ছে এইদিকে এবং বৃষ্টি পড়ছে উপর দিক থেকে বি আর। সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভি এ ডিভাইডেড বাই ভি আর। অনেকের মনে প্রশ্ন থাকে এখানে মাইনাস হলো কেন, যেহেতু সাইকেলের দিকে বাতাসটা বইছে সেখানে তো মাইনাস হওয়ার কথা না, প্লাস হওয়ার কথা। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে ভিসি, সাইকেল যখন এই দিকে যায় তখন বাতাসের বাধা আসে তার বিপরীত দিক থেকে, তো সেই কারণে বৃষ্টির বেগটা সাধারণত বেঁকে যায়। কিন্তু যদি সাইকেলের দিকে আরও বাতাস বইতে থাকে, বিপরীত দিক থেকে আসা বাতাসের বেগটাকে এই বাতাস কিছুটা কমিয়ে দেয়, সে কারণে সাইকেলের বেগ থেকে বাতাসের বেগ বিয়োগ করতে হয়। তারপর থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 1 ভিসি মাইনাস ভি এ ডিভাইডেড বাই ভি আর। এবার আসি বাতাস যদি সাইকেলের বিপরীত দিকে বয়, অর্থাৎ সাইকেল চলছে হচ্ছে এইদিকে এবং বাতাস বইতেছে এই দিকে এবং বৃষ্টি পড়তেছে ভি আর এই পথে, সেই ক্ষেত্রে ভিসি এটা হচ্ছে ভি এ। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হবে ভিসি প্লাস ভি এ ডিভাইডেড বাই ভি আর, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 1 ভিসি প্লাস ভি এ ডিভাইডেড বাই ভি আর। এতক্ষণ আমরা যে সূত্রগুলো শিখলাম সেটা হচ্ছে বায়ুহীন হলে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি ডিভাইডেড বাই ভি আর। যদি সাইকেলের দিকে হয় বাতাস, তবে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভি সি মাইনাস ভি এ ইকুয়াল টু ডিভাইডেড বাই ভি আর। আর যদি সাইকেলের বিপরীতে বাতাস বয় তাহলে tan থিটা ইকুয়াল টু ভিসি প্লাস ভি এ ডিভাইডেড বাই ভি আর। আমাদেরকে শুধু মনে রাখতে হবে দিকে হলে মাইনাস হবে এবং বিপরীতে হলে প্লাস হবে। এই অঙ্কটাতে আমরা দেখি যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি সাইকেল চলছে এবং এমন সময় 3 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে। তাহলে বাতাস যদি না বয় তাহলে সাইকেলের উপর কত কোণে বৃষ্টি পড়ছে। এখন আমরা জানি tan থিটা ইজ ইকুয়াল টু ভিসি ডিভাইডেড বাই ভি আর। এখন ভিসি হচ্ছে সাইকেল আরোহীর বেগ এবং ভি আর হচ্ছে বৃষ্টির বেগ, তাহলে 4 ডিভাইডেড বাই 3, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 4 ডিভাইডেড বাই 3, 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এখন খতে আসি যে
কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেলের চলার দিকে বাতাস প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি, যেহেতু দিকে চলার দিকে সেহেতু ভিসি মাইনাস ভি এ ডিভাইডেড বাই ভি আর। এখন ভিসি হচ্ছে 4 এবং ভি এ হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 33.69 ডিগ্রি। এখন আমরা যে টাইপের ম্যাথ করবো সেটা হচ্ছে আপেক্ষিকতার ক্ষেত্রে। এখন এ এর সাপেক্ষে বি এর বেগ, এটা যদি আমরা ধরি ভি বি এ ইকুয়াল টু ভিবি মাইনাস ভি এ, এই সূত্র আমরা দেখব। এখন ধরি যে একজন লোকের কাছে 6টি লিচু আছে এবং আরেকজন লোকের কাছে হচ্ছে 8টি লিচু। এর ক্ষেত্রে আছে, এর কাছে আছে হচ্ছে 6টি লিচু এবং বি এর কাছে আছে হচ্ছে 8টি লিচু। এখন এ এর সাপেক্ষে বি এর কাছে কয়টি লিচু আছে, সেই ক্ষেত্রে আমরা 8 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 2, অর্থাৎ এর সাপেক্ষে বি এর কাছে যদি 0টি থাকে তাহলে বি এর কাছে হচ্ছে 2টি। তাহলে আমরা যেটা করলাম যে বি এর বেগ এর সাপেক্ষে বি এর বেগ যদি হিসাব করতে হয় তাহলে বি মাইনাস ভি এ। এখন আমরা একটা ম্যাথ দেখি যে একজন লোক 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, এমন সময় সে 2 কিলোমিটার পার আওয়ার বেগেই বৃষ্টি পড়তে দেখলো। অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার বেগে সে হাঁটছে, অর্থাৎ তার বেগ, আমি ধরলাম যে লোকটা হচ্ছে ম্যান, তাহলে তার বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার এবং তার সাপেক্ষে বৃষ্টির বেগ, অর্থাৎ বৃষ্টির বেগ লোকটার সাপেক্ষে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এখন বৃষ্টির প্রকৃত বেগ কত? এখন আমরা এই সূত্র থেকে জানি যে বৃষ্টির বেগ ভি আর এম, মানে বৃষ্টির বেগ লোকটির সাপেক্ষে ইকুয়াল টু ভি আর বৃষ্টির বেগ বিয়োগ লোকটির বেগ। তাহলে ভি আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি আর এম, অবশ্যই ভেক্টর চিহ্ন দিতে হবে, ভি আর এম প্লাস ভি এম। এখন আমরা জানি ভেক্টরের লব্ধি কীভাবে নির্ণয় করতে হয়, যেহেতু তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ, তাহলে লব্ধি হবে হচ্ছে রুট ওভার ভি আর এম স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। এখন ভি আর এম হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার রুট ওভার 8, অর্থাৎ 2√2 হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগ। এখন বৃষ্টি কোন দিকে পড়ছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন আমরা জানি তারা যদি যেহেতু পরস্পর লম্ব, তাহলে tan থিটা ইকুয়াল টু এই দিকের সাথে, বৃষ্টির দিকের সাথে আমরা নির্ণয় করতে চাচ্ছি, তাই ভি আর এম উপরে ভি এম ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, এটা হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ লোকটা যদি এইদিকে 2 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং সে তার সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার এবং সে দেখছে প্রকৃতভাবে আসলে 45 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে।